বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছো আর এখনো করছো, এখন তাহলে পরিবর্তনটা কি ফিল করবে? সৌমিত্রদা আমাকে একটা খুব দামি কথা বলেছিলেন যে তোমাকে সময়ের সাথে সাথে ইভলভড হতে হবে। তুমি যদি সময়ের সাথে সাথে ইভলভ না হও তাহলে তুমি পিছিয়ে পড়বে। কোন ক্যারেক্টারটা করতে তোমার সব থেকে বেশি টাফ লেগেছে বা মনে হয়েছে যে সত্যিই খুব চ্যালেঞ্জিং? এত কাজ করে ফেলেছি, এখন ভুলেও যাই কি কি কাজ করেছি। ভলিউমটা এত বেশি হয়ে গেছে যে আমরা খুব একটা ভুল করেছি যে আমরা একটা ক্যাটলগ করিনি। তুমি যেহেতু রাজনীতিতে রয়েছো, মডার্ন পলিটিক্সে সোশ্যাল মিডিয়ার কি ভূমিকা বা কি ধরনের ভূমিকা তুমি দেখতে পাও? আই এম ভেরি রিমুভড ফ্রম সোশ্যাল মিডিয়া। এখনো এক্স হ্যান্ডেলটা আমি নিজে হ্যান্ডেল করি। ওকে, আই এম ভেরি কেয়ারফুল অ্যাবাউট মাই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স because again it has its positives but more negatives I feel. you feel that? Yeah, it has more negatives. It's really আমাদের মাইন্ডটাকে ভীষণ কমপ্লিকেটেড করে দিচ্ছে, বাচ্চা ইয়াং মাইন্ড স্পেশালি। এত বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছো আর এখনো করছো, এখন তাহলে পরিবর্তনটা কি ফিল করছো? সেই যে কাজের যে জায়গাটা, সেটা কি আগের মতন অতটা বন্ধুত্বপূর্ণ নেই, নাকি কোথায় পাল্টেছে? না দেখো, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। সৌমিত্রদা আমাকে একটা খুব দামি কথা বলেছিলেন যে তোমাকে সময়ের সাথে সাথে ইভলভড হতে হবে। তুমি যদি সময়ের সাথে সাথে ইভলভ না হও তাহলে তুমি পিছিয়ে পড়বে, এবং অতটা ইমোশনাল হওয়া উচিত নয়। আমি যদি এখন বেশি ইমোশনাল হয়ে পড়ি তাহলে কাজের দিকটা আমার ক্ষতি হবে। আমি সৌমিত্রদার কথাই বলবো। সৌমিত্রদা ওয়াজ ভেরি ব্যালেন্সড, হ্যাঁ, এবং সৌমিত্রদার পাশাপাশি যারা সৌমিত্রদার কন্টেম্পোরারি, তারা কিন্তু অ্যাডজাস্ট করে উঠতে পারেনি দিস চেঞ্জ। বাট সৌমিত্রদা ডিড। দ্যাটস ওয়াই সৌমিত্রদা ওয়ার্ক টিল দ্য লাস্ট ডে অফ হিজ লাইফ। হ্যাঁ, তো সৌমিত্রদা আমাকে এটা খুব দামি একটা কথা বলেছিলেন যে তোমাকে কিন্তু কাজের সাথে সাথে তোমাকে চেঞ্জ করতে হবে, মানে সময়ের সাথে সাথে, সরি। তো সময়ের সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিও চেঞ্জ হয়েছে। দেখো, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা অনেক বেশি আধুনিক, তাদের চিন্তা ভাবনা অনেক বেশি অন্যরকম আমাদের থেকে। তারা অনেক বেশি খোলামেলা, তাদের কনভারসেশনস অন্যরকম, তাদের তারা অনেক কিছু অলরেডি পেয়ে এসেছে। আমাদের সময় তো মোবাইল ফোনটাও ছিল না, হ্যাঁ, কিন্তু এখন তো সেটা নয়। তাদের সময়, ওদের সময় এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি রেলেভেন্স বলবো। হ্যাঁ, আমাদের সময় তো এসব ছিল না। আমাদের সময় কোনো হোর্ডিং পড়তো না, আমরা কাজই করে যেতাম। বাট আমাদের সময় যেটা ছিল যে আমাদেরকে আমাদের নাম দিয়ে চিনতো মানুষ। হ্যাঁ, প্রথম দিন থেকে দর্শকরা আমাদেরকে আমাদের নাম দিয়ে চিনতো। এখন স্যাডলি কেউ কারোর নাম চেনে না, সবাই চরিত্র নাম দিয়ে চেনে তাকে। হ্যাঁ, তো সেইটা। আর তাছাড়া রেমিউনারেশন থেকে শুরু করে ইটস বিকাম মোর কর্পোরেট। আমাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো ধরো, যারা যারা এসেছে তারা তো দে আর লার্জ কর্পোরেট হাউসেস। তো ন্যাচারালি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন কাজ শুরু করেছি, আমরা আমাদের নিজেদের জামা কাপড় নিয়ে যেতাম, নিজেদের শাড়ি, নিজেদের সালোয়ার, নিজেদের জিন্স শার্ট, যেরকম চরিত্র অনুযায়ী আমাদেরকে ডিরেক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতো, সে বলতো এই সিন আছে, দেখো না কি পড়বে, তোমরা নিজেদের মতো করে নিয়ে এসো। তো আমরাও নিয়ে যেতাম, আমাদের তাতে কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, কি আছে। তখন না বলছি না, ওটা অনেক বেশি, হয়তো আন্তরিকতাটা বেশি ছিল, হয়তো ইনভলভমেন্টটাও বেশি হয়ে যায় না, যখন তুমি তোমার নিজের চরিত্র নিয়ে ভাবছো কি পরবো, এই চরিত্রটা এরকম, তাহলে কি এই শাড়িটা পরা উচিত, বা এটা একটা স্কুল গার্লের চরিত্র, তাহলে কি আমার এই জিন্স আর শার্টটা বা এই কুর্তাটা বা এই সালোয়ারটা পরলে ভালো লাগবে। তো ন্যাচারালি তুমি তো ওই চরিত্রটার মধ্যে ডুবে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু এখন কি হয়, মেয়েরা আসে, তাদেরকে যেভাবে স্টাইলিস্ট
বা চ্যানেল থেকে যা বলে দেওয়া হয় তাদের কোনো ফ্রিডম নেই, ফ্রিডম অফ থটটা নেই যে আমার চুলটা এই কার্লটাই করতে হবে। চ্যানেল থেকে বলেই পাঠায় যে এরকমই কার্ল রাখতে হবে। হ্যাঁ, সে কিন্তু বলতে পারে না যে হয়তো আমাকে এই কার্লটা মানাচ্ছে না, আমাকে হয়তো অন্যরকম করে দাও। সেই ফ্রিডমটা নেই, which is a little sad I feel, কারণ সব আর্টিস্টের একটা ফ্রিডম থাকা উচিত। কারণ আমি যেভাবে আমি ক্যারেক্টারটা পারসিভ করছি সেইভাবে কি থার্ড পার্সন করতে পারে? কারণ ক্যারেক্টারটা তো আমি ফুটিয়ে তুলবো না ক্যামেরার সামনে। তো সেটা চেঞ্জ হয়ে গেছে। ইটস গট ইটস প্রোস অ্যান্ড কনস। এখন অনেক অত্যাধুনিক স্টুডিও, এসি ফ্লোর, এসি মেকআপ রুম, আমাদের সুন্দর সুন্দর আউটডোরে গেলে আমাদের মেকআপ ভ্যান আছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার একটা তুমি মাইলেজ পাও এক্সট্রা, একটা another source of income হয়ে গেছে through Instagram and YouTube, blogging. It's not only restricted to your acting. If arekta source of income আছে parallel. So yeah, these are the plus, but there are also many minuses. একদম, মানে তুমি পুরো গোটা সিচুয়েশনটার সঙ্গে নিজেকে কোপ আপ করে নিয়েছো। যেভাবে চেঞ্জ এসেছে, আমার মধ্যে কোনো চেঞ্জ আসেনি। আমি আগে 28-29 বছর আগেও যে জুন ছিলাম, আমি একদম বদলাইনি বা পাল্টাইনি। বিকজ আমি এখনো সেই ফ্লোরে গিয়ে বসে থাকি। আমার একটা আলাদা মেকআপ রুম আমাকে দেয়া হয়, বাট আমি ফ্লোরে গিয়ে বসে থাকতে পছন্দ করি। আমি এখনো মিনিমালিস্টিক মেকআপ করি। আমি এখনো চুল টুল বেশি, আমাকে চ্যানেল থেকেও যার জন্য ফোর্সও করে না। হ্যাঁ, খুব একটা আমাকে ওরা পুশ করে না, কারণ জানে যে জুন দিয়ে এটা করবে না, উদ্ভট কিছু সাজবে না। সেই জন্য সেই ধরনের ক্যারেক্টার ওরা আমার কাছে নিয়ে আসে। আমি ভিলেন করলেও দেখবে যে আমি খুব সাবডিউড মেকআপ ভিলেন করি, ভ্যাম্প রাদার। হ্যাঁ, বাট আমার ওই অভ্যেসটা থেকে গেছে ফ্লোরে গিয়ে বসে থাকা। আমি হয়তো ফোন ঘাটছি বা ফোনে কথা বলছি, বাট এই যে আমার চারিদিকে টেকনিশিয়ানরা সবাই ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে। লাঞ্চের পরেও আমি কোন রকমের লাঞ্চটা খেয়ে ফ্লোরে সোফাতে পাবে, ফ্লোরে হিরোইনের বেডরুমে আমাকে পাবে। So I'm like that. I really haven't changed much, I feel. ওকে, এখনো পর্যন্ত তো বহু চ্যালেঞ্জিং রোলে তুমি অভিনয় করেছো। মানে তোমার ক্ষেত্রে বা তুমি যখন এই ক্যারেক্টারটা করেছো বা প্লে করেছো, সেই চ্যালেঞ্জিং রোল ওভারকাম করতে গিয়ে তোমার কি মনে হয়েছে, কোন ক্যারেক্টারটা করতে তোমার সব থেকে বেশি টাফ লেগেছে বা মনে হয়েছে এটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল? I've been thrown many tough characters over the years. আমি আর শঙ্করদা সেনকে বলছিলাম, শঙ্কর চক্রবর্তী, আমি, কুশল, যে আমরা না আমাদের এত কাজ করে ফেলেছি, এখন ভুলেও যাই কি কি কাজ করেছি। ভলিউমটা এত বেশি হয়ে গেছে যে আমরা খুব একটা ভুল করেছি যে আমরা একটা ক্যাটলগ করিনি। সেটা খানিকটা বোধহয় গুগল করে দিয়েছে। না, গুগল কিন্তু করেনি, পুরোটা করতে পারেনি। আচ্ছা, ইম্পসিবল। এমন অনেক কাজ আছে, টেলিফিল্মস আছে, মেগা সিরিয়ালস আছে, সেটা গুগল কিছুতেই করতে পারবে না। গুগলের ক্ষমতা হবে না করার, বিকজ দ্যাটস হোয়াট আই ফিল। তো আমরা ভাবি যে আমরা যদি লিখে রাখতাম না একটা নোটবুকে, এই কাজ, এই ডিরেক্টর, এই সিনেমাটোগ্রাফার, এই এডিটর, তাহলে খুব ভালো হতো। যেমন কুঞ্জবিলা বলে আমি একটা মেগা সিরিয়াল করেছিলাম। তো টুটুদা বলে আমাদের ডিরেক্টর ছিলেন, তিনি সিনেমাটোগ্রাফারও ছিলেন, উনি নেই আমাদের মধ্যে। আর ওনারটা কি গুগল দিয়েছে? তাইনি তো, না, পাইনি। সেটাই, তার মানে অনেক কাজ। কুঞ্জবিলা ওয়াজ আ ভেরি হিট সিরিয়াল। ওকে, তো তোমার ক্ষেত্রে কোনটা মনে হয়েছে ক্যারেক্টারটা? সো আমাকে যখন বাসু চ্যাটার্জি বলেন রূপমতি ক্যারেক্টারটা করতে হঠাৎ বৃষ্টিতে, আচ্ছা, বাসুদা ইজ अगेन আ লেজেন্ড, অ্যান্ড বাসুদা আমাকে বললো যে এটা করতে হবে, তোমাকে জয়সলমের যেতে হবে। কত দিনের জন্য? আমার তখন বাচ্চারা খুব ছোট, এরকম 17 দিন। আমরা কি 17 দিন আমি পারবো না বাসুদা। হ্যাঁ, বাসুদা অ্যাকচুয়ালি আমার বাবা মার তখন বম্বে থাকতেন বলে বাসুদা হ্যাড মেট দেম, সো হি ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই প্যারেন্টস। আচ্ছা, তো সেই সূত্রে বাসুদা আর বাসুদার ফ্যামিলির সাথে না একটা বন্ডিং ছিল। বাসুদা আমি পারবো না, আমার বাচ্চারা ভীষণ ইয়াং, আর আমার মাও আসতে পারবে না বম্বে থেকে টু লুক আফটার দেম, বিকজ মাকে আমার সঙ্গে যেতে হবে।
because I was also very young. It's not that I was a mature person. আর জীবনের প্রথম প্রথম ছবি করা, প্রথম প্রথম আউটডোরে যাওয়া, বাড়ি থেকেও তো ছাড়বে না একা না। স্যার কি করে হবে? তো 17 দিনটাকে 12 দিনে নামিয়ে আনলো। হ্যাঁ স্যার ঠিক আছে, বলো এবার কি কথা, তোমাকে ওদের ভাষায় কথা বলতে হবে। লাইক ওদের ভাষায় তো আমি কি করে, লাইক ওদের ভাষায় কথা বলতে হবে, ডাবিংও তোমাকে করতে হবে, সবকিছু। স্যার তাহলে আমাকে একটা দিন তোমায় দিতে হবে, লোকাল যারা আছে তাদের সাথে বসে আমাকে ডায়লগ গুলো দেখতে হবে, ওদের অ্যাকসেন্টটা বুঝতে হবে, তাহলেই আমি করতে পারবো বাসুদা, নাহলে আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ ফুল অফ মাই সেলফ। সো হি অ্যাগ্রিড টু দ্যাট। তো আমি একদিন আগে পৌঁছে গেছি ইউনিটের, বাট আমার সাথে ফিরদৌসও গেছিল। ফিরদৌস ওয়াজ এ হিরো। আমি, ফিরদৌস, আমার মা, ফিরদৌসের ভাই, আর বাসুদার বউ, মানে বৌদি, আমরা পৌঁছে গেলাম একদিন আগে। অ্যান্ড আই মেট আমার সঙ্গে না দুটো ছোট বাচ্চা ছিল। তোমরা যদি হঠাৎ দৃষ্টি দেখো দেখবে আমার দুটো অ্যাকামপ্লিস ছিল, দুটো ছোট্ট ছোট্ট। হ্যাঁ, তো আমি ওদের সাথে, আমি জানি ওরা বিরক্ত হবে না, ওরা ছোট তো, ওরা বিরক্ত হবে না। আমি ওদেরকে বলতে, আমাকে এটা শেখাও, এটা কি করে বলতে হয়, এই কি করে বলবো, শেখাও, তোমরা বলো। ওদেরটা শুনতাম, করতে করতে আই ডিড। অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি আফটার রূপমতি। এত সবার ভালো লেগেছিল ক্যারেক্টারটা, খুব চুলবুলি একটা ক্যারেক্টার ছিল, অ্যান্ড ছোট্ট ছিল, বাট অনেক ইম্প্যাক্ট রেখেছিল। টু দ্য এক্সটেন্ট দ্যাট তখন আনন্দলোক অ্যাওয়ার্ডস হতো। ঋতুদার চিঠিটা এখনো আমার কাছে আছে। ঋতুদা নমিনেটেড মি ফর বেস্ট সাপোর্টিং রোল, যদি আমি জানতাম আমি পাবো না, বিকজ আমার এগেনস্টে মমতা শঙ্কর ছিল আর সুচিত্রা মিত্র ছিল ফর দহন। আমি বলি, বাট টু বি নমিনেটেড অ্যাজ এ নিউ কামার উইথ দেম was itself a huge honor. And of course that letter I still hold so close to my heart, to that letter ta. Yeah, so Rupmati was very challenging. Buddhadev Dasguptar Mondomer Upakan was even more challenging, because amake na keu orom rustic village girl bhabtei parto na। হ্যাঁ, আমাকে সবসময় জুন মালিয়া মানে একটা আরবান, জুন মালিয়া মানে একটা ঝাঁঝকঝকে একটা গ্ল্যামারাস diva kind of a character play করবে। বুদ্ধদেব দাশগুপ্ত broke that. খানিকটা বাসুদা of course, but বুদ্ধদেব দাশগুপ্ত broke that completely. মন্দমের উপাখ্যানে লাইক পুরুলিয়ার ব্রথেলের একটা রাস্টিক, গালাগালি করছি, নোংরা কথা বলছি আমি, সুদীপ্তা, শ্রীলেখা, ঋতুপর্ণা, মানে আমাদেরকে মানে পুরো ধুমড়ে মুচড়ে বুদ্ধদা আমাদের পুরো মানে কিচ্ছু ছিল না। ইট ওয়াজ লাইক পুরো ভেঙে দিয়েছিল আমাদের। হ্যাঁ, খুব টাফ ছিল। দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। আর তখনকার দিনে তো ইউ হ্যাড টু ডাব, কেউ এসে তোমার জন্য ডাবিং করবে না। ডাবিং এই সিস্টেমটা ঋতুদা শুরু করলো উইথ বাড়িওয়ালি অ্যান্ড চোখের বালি। ঋতুদা প্রথম এইসব এটা শুরু করলো, যে অন্য আর্টিস্ট এসে ডাব করবে। হ্যাঁ, আমাদের তখন নিজেকেই করতে হবে। হ্যাঁ, বুদ্ধদা, বাসু চ্যাটার্জি, এরা যে করেছে সেই ডাব করবে। চ্যালেঞ্জিং রোল দেখো অনেক আছে। হ্যাঁ, এখন আমি বলতে মানে আমি মনেই করতে পারবো না, বাট দিস টু অফ কোর্স স্টুড আউট। মানে তোমাকে যেহেতু আমি ভীষণ পাথ ব্রেকিং ক্যারেক্টার্স করতে পছন্দ করতাম। তুমি যদি তিনিয়ারই কথা দেখো, ইট ওয়াজ আ পাথ ব্রেকার। তুমি যদি নীল নির্জনে দেখো, ইটস ওয়ে বিফোর ইটস টাইম। সো আমি অনেক ওয়ে বিফোর ইটস টাইমে টেলিফিল্ম করেছি। আমার অর্জুনদার সাথে অনিন্দ সরকারের একটা টেলিফিল্ম করেছিলাম, ওটা এখনো লোকে এসে বলে জানো, বেটিং। আমি, অরুণিমা, অর্জুন চক্রবর্তী, অনিন্দ সরকারের, এখনো লোকে বলে দিদি আপনার ওই বেটিং বলে টেলিফিল্মটা করেছেন, কি ভালো। বাট ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার। একদম। কিছুক্ষণ আগে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে, যার বেশ খানিকটা ইম্প্যাক্ট অভিনয়ের জগতেও পড়েছে। তুমি যেহেতু রাজনীতিতে রয়েছো, মডার্ন পলিটিক্সে সোশ্যাল মিডিয়ার কি ভূমিকা বা কি ধরনের ভূমিকা তুমি দেখতে পাও? আই এম ভেরি রিমুভড ফ্রম সোশ্যাল মিডিয়া এখনো। সো যখন 2021-এ যখন আমি আমাকে টিএমসি থেকে টিকিট দেওয়া হলো, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। আজ অবধি, রাইট ফ্রম দ্য টাইম অফ ফেসবুকের ইনসেপশন টিল ডেট, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার একটা ভেরিফাইড পেজ আছে, উইচ ইজ আ ভেরি পলিটিক্যাল পেজ। তোমরা যদি দেখো, ইটস আ ভেরিফাইড পেজ, ইটস আ পলিটিক্যাল পেজ, which I don't really handle. আমি ওভারসি করি, বাট
আমি ওর মধ্যে ঢুকি না, আমার জাস্ট ভালো লাগে না। অর্কুট, ফেসবুক এগুলো আমি কোনোদিনও করিনি। ইনস্টাগ্রামে আমার ছেলেমেয়েরা একটু নাচ করে করে 2016-তে ইনস্টাগ্রামে আমার ছেলেমেয়েরা বললো যে মা তুমি অ্যাকাউন্টটা প্রাইভেট করতে পারো, ইউ ডোন্ট হ্যাভ টু মেক ইট পাবলিক। তাহলে অ্যাটলিস্ট ওই ফ্যামিলির মধ্যে কি হচ্ছে তো জানবে, তোমার বন্ধু বান্ধবরা কি করছেন। সো তারপরে আমি দেখলাম যে ইনস্টাগ্রামটা ইজ ভেরি সিম্পল, জাস্ট ছবি আপলোড করো, একটা করে ক্যাপশন দাও। সো ইনস্টাগ্রামে আমি একটা প্রাইভেট অ্যাকাউন্ট করলাম, দ্যাটস ইট। 2021-এ আমাকে তখন আইপ্যাক আর আমার টিএমসি থেকে বলা হলো যে না, এবার তো তোমার ফেসবুক করতে হবে। স্যার আমি জাস্ট আমি তখন একটা ডিল করলাম ওদের সাথে যে আমি করব, বাট আমি যদি জিতে যাই বা যদি না জিতি তারপরে কিন্তু আমি ওটা ডিলিট করে দেবো। সো স্যার ওরা বলে হ্যাঁ ম্যাম তাই করবেন, কিন্তু এখন আপাতত একটা করতে হবে, আপনার কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো আপনার কিছু নেই। সো আই সেড দরকার নেই তো, মানুষ ভোট দেবে তো আমাকে, আমি সোশ্যাল মিডিয়াতে কি করছি বারবার ব্লা 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 করছি, তাতে কি মানুষ ভোট দেবে আমায়? আমাকে তো জনসংযোগটা করতে হবে। সো দ্যাটস, তারপরে 21-এ যখন আমি জিতে গেলাম তখন ওরা তার আগে আমার একটা ওরা বললো যে এবার তো টুইট করতে হবে। সো আই সেড মানে কি? না না করতে হবে। ও মাই গড। তো আমাকে এআইটিসি থেকেই ওরা একটা অ্যাকাউন্ট করে দিল, বুঝেছো, যেটা আমি নিজে এক্স হ্যান্ডেলটা আমি নিজে হ্যান্ডেল করি। ওকে, আই এম ভেরি কেয়ারফুল অ্যাবাউট মাই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স because again it has its positives but more negatives, I feel. you feel that? Yeah, it has more negatives. It's really আমাদের মাইন্ডটাকে ভীষণ কমপ্লিকেটেড করে দিচ্ছে, বাচ্চা young mind especially. Social media is harming a lot of young minds. এই যে সবকিছু পারফেক্ট, সবকিছু মানে সবসময় দেখতে ভালো লাগতে হবে, পারফেক্ট লাগতে হবে, these things are really creating a lot of issues in very young minds. বাহ, Yeah. দারুণ That's করে what বললে I এটা। feel. That's what I feel. That's একদম। my observation, and that's why আমি খুব একটা সোশ্যাল মিডিয়াকে আমি খুব একটা relevant মনে করি না। Maybe I'm an old timer, maybe that's. আচ্ছা, এবারে তোমার একটু পলিটিক্যাল কেরিয়ারের কথায় আসি। তুমি তোমার এলাকার মানুষদের ভালো মন্দ এই সমস্ত দিকটার সঙ্গে কিভাবে কানেক্টেড থাকো? Very connected. কিভাবে থাকো? কানেক্টেড টু দ্য এক্সটেন্ট যে আমি তো মিদনাপুরে বিধায়ক ছিলাম 3 বছর। ওরা না ভীষণ আমাকে এতটা আপন করে নিয়েছে ইন দ্য সেন্স, বিকজ আই এম ভেরি সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে পাবে না, বাট আমার মেদিনীপুরের যারা থাকে তারা আমাকে পায়, তারা আমাকে ফোন করলেই পায়। বাহ, আই এম ভেরি অ্যাক্সেসেবল টু দ্য এক্সটেন্ট দ্যাট আমার অনেক নেতারা বলে যে তুমি একটু বেশি অ্যাক্সেসেবল হয়ে গেছো। এক এক সময় ইরিটেশন আসে, খুব ছোট ছোট জিনিস নিয়েও আমাকে ফোন করে, তখন আমি তো আমাকে কেন করেছো, যারা আছে তারাই তো করে দিতে পারে কাজটা। না দিদি আপনি বললে হয়ে যাবে, এই আপনি বললে হয়ে যাবেটা সামটাইমস খুব হেভি হয়ে যায় আমার জন্য, বাট করে দিই। স্পেশালি কারো হাসপাতাল, আমার মানুষের জন্য কাজ করতে ভালো লাগে, আই এনজয় ইট। পলিটিক্সটা আমি খুব ইন্টারনাল পলিটিক্স আমার ভালো লাগে না। সেটা কি হয়? সেটা ফেস করেছো? না, সেটা তো হবেই, কারণ সবার কি তোমাকে ভালো লাগবে? সব মানুষের কি তোমার ভালো লাগার তো কথা নয়। তোমার হেটার্সও থাকবে, তোমার ওয়েল উইশার্সও থাকবে, তোমার যারা তোমাকে পছন্দ করে তারাও থাকবে, তোমাকে যারা ভালোবাসে তারাও থাকবে। সো ইউ হ্যাভ টু টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। বাট যেটার জন্য আমার পলিটিক্সে আসা সেটাই আমি করি। পলিটিক্সটা আমার জন্য একটা প্ল্যাটফর্ম, আমার একটা কাজের জায়গা যেখানে আমি মানুষের কাজ করতে পারবো, যেখানে আমি কারো যদি সত্যি একটা তোমার যদি আমি হেল্প করতে পারি আজকে, দেন ওয়াই নট। আর মানুষরা সেটাই চায়, মানুষরা চায় যে আমরা যাদেরকে ভোটটা দিয়েছি তাদের মুখটা একটু দেখবো, তারা একটু আসবে আমাদের কাছে আর একটু আমাদের কথাটা শুনবে আর আমাদের কাজটা অ্যাটলিস্ট করার চেষ্টা করবে। সবসময় যে আমি করে দিতে পারবো সেটা তো আমি প্রমিস করতে পারি না। ধরো একটা রাস্তা বা একটা জলের কানেকশন যদি আমি করে দিতে পারি, আমার থেকে আই ফিল সো হ্যাপি। বাট এটাও অনেক সময় হয় যে আমি পারলাম না, বাট চেষ্টা তো করলাম, আমার নিজের কনসিয়াসটা ক্লিয়ার থাকে যে আমি অ্যাটলিস্ট চেষ্টা করেছি, পারিনি। আর ওরাও জানে যে
চেষ্টা করেছে, হলো না, হয়তো নেক্সট টাইম হবে। তো সো ইয়া, লাইক আমার আই থিঙ্ক মাই পিপল হু লিভ ইন মিদনাপুর দে লাইক মি। বাহ। একজন সাংসদ হিসেবে এই রাজ্যের জন্য কি কি বিষয়ে স্ট্যান্ড নিচ্ছ বা আগামী দিনে নেওয়ার কথা ভাবছো? দেখো, আপাতত তো আমার নিজেরই এরিয়া, আমার কনস্টিটুয়েন্সি মেদিনীপুর ইজ হিউজ, বিকজ ইট স্ট্রেচেস ফ্রম মিদনাপুর জঙ্গলমহল টু একেবারে এগরা অব্দি। একদম। হ্যাঁ, সো আই হ্যাভ দাঁতন, এগরা, কেশিয়ারি, খড়গপুর টাউন, মেদিনীপুর টাউন, নারায়ণগড়, অ্যান্ড এগরা ইজ ডিফল্ট। বুঝেছো, এগরা তো পূর্ব মেদিনীপুরে, আমি পশ্চিম মেদিনীপুরের সাংসদ। একটা করে ওরকম সব আমাদের মেম্বার্স অফ পার্লামেন্টে সবার একটা করে ওরকম ডিফল্টে একটা করে অড একটা অ্যাসেম্বলি ঢুকে থাকে। তো আমার জন্য ইজ এগরা। তো it's very challenging. What was your question? I forgot. মানে এই রাজ্যের জন্য হ্যাঁ, so right now I'm focusing more on আমার নিজের কনস্টিটিউয়েন্সি যা যা ইস্যুস আছে। আমার খড়গপুর টাউনের রেলওয়ে নিয়ে একটা হিউজ ইস্যু। পুরো মেদিনীপুরে রেলওয়েজ এর অনেক ইস্যুস আছে। খড়গপুর যেহেতু তোমার সাউথ ইস্টার্ন হেডকোয়ার্টার্স রেলওয়েজ এর, তো ইটস আ মেজর জাংশন, অনেক ইস্যুস আছে। তো সেটা নিয়ে আমি বারবার বলার চেষ্টা করছি রাইট ফ্রম ডে ওয়ান। আমাদের বাজেট সেশনে দুবারই, আমাদের লাস্ট ইয়ারেও বাজেট সেশনে আমি ডিমান্ড ফর গ্রান্টসের ডিবেটে পার্টিসিপেট করেছিলাম, রেলওয়েজ নিয়ে বলেছি, এবারেও বলেছি। এছাড়াও আমি অ্যানিমাল রাইটস নিয়ে বলার চেষ্টা করছি, ক্রুয়েলটি অ্যান্ড প্রিভেনশন। এই বিলটা কবে পার্লামেন্টে আবার এটাকে সংশোধন করতে হবে সেটা নিয়ে আমি লিখেছিলাম মিনিস্টারকে। হি হ্যাজ প্রমিসড মি দ্যাট দে উইল ডু সামথিং অ্যাবাউট ইট ফাইনালি। এটা অনেক দিন ধরে পেন্ডিং, মানে এটাকে করতেই হবে, দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এটাকে যে করে হোক আমাদের পাশ করাতে হবে পার্লামেন্টে, বিকজ অ্যানিমাল ক্রুয়েলটি অ্যান্ড অ্যাবিউজ যদি তুমি করো, দ্য ফাইন ইজ অনলি 50 rupees to 100 rupees. I'm glad যে এখন অ্যানিমাল লাভার্স অনেক বেশি বেড়েছে এবং অনেকে এগিয়ে আসছে। সুতরাং আমরা একটা বড় এখন একটা মানে একটা মুভমেন্ট করতে পারি, সেই জায়গাতে আছি। আর আমি যেহেতু পার্লামেন্টে আছি, আমি তো হেল্প করতে পারি এই মুভমেন্ট বাই টকিং। সো আই অলরেডি এটাকে আমি নিয়ে কথা বলেছি। আমি আমাদের রিসেন্টলি লাস্ট টাইম বাজেট সেশনে 0 আওয়ারে আমাদের এই যে সেন্সরশিপ নিয়ে কথা বলেছি, ওটাও অনেকদিন ধরে আটকে আছে। সো হ্যাঁ, আমি ওভারঅল নিজের এলাকা নিয়ে যেমন কথা বলতে ভালোবাসি, সরব হতে চাই, তাহলে একটা জেনারেল অ্যাপ্রোচও আমি নিই। একদম। তোমার কি মনে হয় একজন লিডারের মধ্যে কোন কোন কোয়ালিটি থাকা সব থেকে বেশি প্রয়োজন? একজন লিডারের মধ্যে a leader has to be someone who is not going to be like a boss in the sense, of course you're the boss, but তোমাকে তোমার আশেপাশে যারা আছে না তাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে তোমার সাথে। এরকম হতে পারে না যে আমি একা এগিয়ে চলে গেলাম, পেছনে সবাই পড়ে থাকলো ভয়ে, কিছুই বলতে পারছে না, ভয় পাচ্ছে। সেরকম লিডার আমি হতে চাই না। আই ওয়ান্ট টু বি আ লিডার, আমি সবাইকে একসাথে নিয়ে চলি। আমার সঙ্গে যারা থাকে তারা জানে, 5 বছর ধরে যারা আছে তারাও জানে। একটা লিডারের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া। তুমি যদি মানুষের কাছে না পৌঁছতে পারো, তাহলে মানুষই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে।